প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরু করব সাফের খবর দিয়ে। ভারতের দম্ভ চূর্ণ করে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ব্যাক টু ব্যাক টাইটেল জিতল বাংলাদেশ। মালদ্বীপের মালে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টাই ব্রেকারে স্নায়ু পরীক্ষায় জিতল রোনান মুর্শেদরা। গোটা ম্যাচে একচেটিয়া দাপট দেখালেও নির্ধারিত সময়ে গোল করতে পারেনি বাংলাদেশ। তবে টাই ব্রেকারে 4-3 গোলে জিতে শিরোপা ধরে রাখল লাল সবুজরা। ৫৬,০০০ বর্গমাইলের লাল সবুজের সোনার বাংলায় এইমাত্র যে শিশুটির জন্ম, বড় হয়ে সে হয়তো সাক্ষী দেবে, আমি জন্মেছিলাম রোনান সুলিভানের দেশে, আমি জন্মেছিলাম মাহিন মিঠুন চৌধুরীদের দেশে। সুলিভানের ওই পানেনকা শট মধ্যরাতে মালে থেকে ঢাকা, দূরত্ব যেন এক বিন্দুতে, চারিপাশে গগনবিদারী চিৎকার। এ রাত গভীর নয়, অনন্য সুন্দর। স্টেডিয়াম জুড়ে বাংলার যুবাদের বুনো উল্লাস, পথ করে উঠছে গর্বের লাল সবুজের পতাকা। স্টেডিয়ামের এই দর্শকরা জানেন এই শিরোপার মূল্য কত। প্রতিপক্ষ যখন ভারত, তখন তা মাপা যাবে না কোনো নীতিতেই। বলতে পারেন বয়সভিত্তিক সাফের শিরোপা এত উচ্ছ্বাসের কি বা আছে। তবে জেনে রাখুন, শুধু প্রতিবেশী কিংবা রিসেন্ট রাইভেলিটি নয়, গেল অনূর্ধ্ব-20 সাফের শিরোপা জেতার পর ভারতের উল্লাস ভোলেনি বাংলাদেশ। মর্নিং শোজ দ্য ডে, এই প্রবাদ মিলে গেল অক্ষরে অক্ষরে। 14, 19 আর 29 এই 15 মিনিটে গোলের 3টি সহজ সুযোগ মিস করে বাংলাদেশ। রক্ষণ সামলে ভারতও চালায় পাল্টা আক্রমণ। 32, 34 আর 36 মিনিটে টিম ইন্ডিয়ার আক্রমণ রুখে দেন বাংলার অভিজ্ঞ দেয়াল গোলরক্ষক ইসমাইল হোসেন মানিক। প্রথমার্ধের হাড্ডাহাড্ডি ওই লড়াই ছিল দ্বিতীয়ার্ধেও, তবে ডেডলক ভাঙা যায়নি। যুব সাফের নিয়ম অনুসারে ম্যাচ করায় টাই ব্রেকারে, সেখানেও ছিল স্নায়ুর পরীক্ষা। বাংলার হয়ে প্রথম শট ঠেকিয়ে দেন ইসমাইল হোসেন মানিক, আর 3-3 মোর্শেদ চন্দন ফাহিমের। পরে ভারতের গোলরক্ষকের কুট চাল, কালক্ষেপণে বল ক্রসবারে লাগান স্যামুয়েল। কিন্তু পরে এ যেন প্রকৃতিরই প্রতিশোধ। ভারতের হয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা বল পাঠিয়ে দেন আসমানে। পরের গল্প তো বলা হয়েছে আগেই। ফলাফল 2 বছর বাদে সাফের শিরোপা পুনরুদ্ধার করল বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। সঙ্গে মালদ্বীপে বসেই বাংলাদেশকে দিল এক অমৃত ট্রফির স্বাদ। মাহবুব রিমন, স্টার নিউজ। ডেক্লান সুলিভানের পায়ের নিশানা, ফ্যানদের চোখে বিস্ময়। এমন জাদুর দেখা মেলে লিওনেল মেসি, টনি ক্রুজ কিংবা লুকা মদ্রিচের কাছ থেকে। সেই পাস এখন বাংলার লাল সবুজের জার্সিতে করেন এক বিস্ময় বালক, অথচ তাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে সাইড বেঞ্চে। কার ইশারায় এমন প্রতিভার অবহেলা? ডেক্লান সুলিভানের পায়ের নিশানা, ফ্যানদের চোখে বিস্ময়। এমন জাদুর দেখা মেলে লিওনেল মেসি, টনি ক্রুজ কিংবা লুকা মদ্রিচের কাছ থেকে। সেই পাস এখন লাল সবুজের জার্সিতে করেন এক বিস্ময় বালক, অথচ তাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে সাইড বেঞ্চে। কার ইশারায় এমন প্রতিভার অবহেলা? বাবুবের মিশু ভাই যা করতেছেন এটা কিন্তু ঠিক না। ফুটবল ফ্যানদের মনে তীব্র ক্ষোভ, সাথে গভীর ভয়। ডেকে এনে যদি করা হয় এমন অবহেলা, তাহলে প্রবাসী বাংলাদেশি যারা ছুটে আসে রক্তের টানে, তারা যদি আগ্রহ হারিয়ে ফেলে। আপনি যদি বর্তমান ডেক্লান সুলিভানের পারফরমেন্স লাস্ট ম্যাচে যদি না দেখে থাকেন, তাহলে আপনি একটা অন্ধ। ওনাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত যে রোনান সুলিভান বা ডেক্লান সুলিভানদের আনতে আমাদের কতটা পরিশ্রম হয়েছে, বা তাদের কনভিন্স করাটা আমাদের কতটা পরিশ্রম হয়েছে। তারা যে আজ এই জিনিসটা বন্ধ করতেছে, যে সিন্ডিকেটের একটা বিগত আরহামের সাথে এটা করা হয়েছিল, তারা যেটা করতেছে, তো এর কারণে বাইরের বিশ্বে বাংলাদেশের এই ফুটবলের যে কালচারটা, এটা কলঙ্কিত হচ্ছে। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের রানিং চ্যাম্পিয়ন বাংলাদেশ, আগেও 4 বার খেলেছে ফাইনাল। তবে এমন উন্মাদনা এর আগে কখনোই দেখা যায়নি বাংলার ফুটবলে। কারণটা স্পষ্ট, 3 প্রবাসী মাতাচ্ছেন আসর। রোনান সুলিভান সুযোগ পেয়েই প্রমাণ করেছেন প্রথম ম্যাচেই। ফাইনালের টাইব্রেকারে শিরোপা নির্ভর করছিল রোনানের পায়ে, অথচ একটুও বেঁকে যাননি তিনি। এমন মুহূর্তে পানেক্কা শট নেয়ার সাহস। কিছুদিন আগেই যা দেখিয়েছিলেন হামজা চৌধুরী, তবে কি রোনানি হবেন বাংলার পরবর্তী হামজা? লামিন ইয়ামাল যদি 16 বছরে ডেবিউট করতে পারে ন্যাশনাল টিমে, রোনান কেন পারবে না 18 বছরে? আর রোনান দেখলাম যদি জাতীয় টিমে চান্স পায়, সেক্ষেত্রে আমরা কাভানের আশাটাও দেখতে পারি। টানা দ্বিতীয়বার সাফ জয়ের মর্যাদা অনূর্ধ্ব-20 দলের। ভারতকে হারিয়ে শিরোপার আনন্দটা একটু বেশি বাংলার ফুটবল ফ্যানদের জন্য। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার নিউজ, ঢাকা।
সন্ধ্যায় দেশে ফিরছে অনূর্ধ্ব-20 সাফ জয়ী বাংলাদেশ দল। তাদের ছাদ খোলা বাসে ঢাকা শহর ঘুরিয়ে হাতিরঝিলে দেয়া হবে সংবর্ধনা। মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-20 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বাংলাদেশ। যুব ফুটবলারদের এই দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। রোনান সুলিভানদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশে ফিরলে তাদের ছাদ খোলা বাসে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। দলকে আর্থিক পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছেন আমিনুল হক। এয়ারপোর্ট থেকে ঢাকা শহর ঘুরে শেষ করা হবে হাতিরঝিলে এই সংবর্ধনা অনুষ্ঠান দিয়ে। নারী ফুটবলের খবর। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। থাইল্যান্ডের নোনতাবুরি প্রভিন্স স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল 3টায়। প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে থাকার পরেও রক্ষণের ভুলে 3-2 ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচ হারলেও দুর্দান্ত পারফরমেন্সে সবার চোখ টেনেছেন ফরওয়ার্ড সাগরিকা। আর তাই চীনের বিপক্ষে ম্যাচের আগে গোটা দলকে গোল না খাওয়ার মন্ত্র পড়িয়েছেন কোচ পিটার বাটলার। তবে বাস্তবতা বলছে সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে কাজটা মোটেও সহজ হবে না। নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামকে 3-0 গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে চায়না। বাংলাদেশকে হারালেই নকআউট পর্ব নিশ্চিত হবে তাদের। প্রতিপক্ষ যতই প্রবল হোক না কেন থাইল্যান্ডের ম্যাচের ভুলগুলো শুধরে অন্তত একটা পয়েন্ট বাগাতে চায় বাটলার গার্লস। গত ম্যাচে যে ভুলভ্রান্তিগুলো ছিল, ট্যাকটিক্যালি যেই প্রবলেমগুলো আমরা ফেস করেছি, মেয়েরা যে ভুলগুলো করেছে, কোচ আসলে স্পেশালি আজকে ওই ভুলগুলো কিভাবে শুধরানো যায়, ভুলের পরিমাণ কিভাবে কমিয়ে আনা যায়, ওগুলো নিয়ে কাজ করেছে। চায়না টিম মোটামুটি ভালো, তো আমরা তাদের সাথে ফাইট করব এবং আমরা রেডি তাদের সাথে ফাইট করার জন্য। মিরপুরে জরুরি সভায় বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভায় প্রিমিয়ার লিগ সহ গুরুত্ব পাচ্ছে বেশ কিছু বিষয়। মিটিংয়ে সভাপতিত্ব করছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়ায় পরিবারের সাথে ছুটি কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। সভায় গুরুত্ব পাচ্ছে ঘরোয়া প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ। খেলোয়াড়দের স্বার্থে লিগটি কিভাবে পুনরায় শুরু করা যায় সেই হিসেব করছে বিসিবি। এছাড়াও বেশ কয়েকজন পরিচালকের পদত্যাগের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে সভায়। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রস্তুতি সহ অন্যান্য নিয়মিত বিষয়ও আলোচ্য সূচির তালিকায় রয়েছে। বর্তমানে 37 জন খেলোয়াড় প্রধান কোচ ফিল সিমন্সের তত্ত্বাবধানে অনুশীলন করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য জাতীয় দল ঘোষণার পর পুরোদমে অনুশীলন শুরু হবে। বোর্ডে এখনও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। এই বিষয়েও আসতে পারে সিদ্ধান্ত। বিসিবিতে রয়েছেন আমাদের সহকর্মী মাহবুব রিমন। সভার সবশেষ জানতে যুক্ত হব তার সঙ্গে। রিমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? বিসিবির মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এজেন্ডায় রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। এছাড়াও পরিচালকদের পদত্যাগ ইস্যুতে একটা বড় ধরনের পরিবর্তনও আসতে পারে। গুঞ্জন শোনা যাচ্ছে আরও কিছু পদত্যাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু মিলিয়ে সবশেষ কী খবর আছে আপনার কাছে? তুলন, গুঞ্জন তো অবশ্যই, তবে সে গুঞ্জনের বাস্তবতার সেটা শেষ পর্যন্ত গুঞ্জনের সীমাবদ্ধ থাকবে কিনা। ইভেন এমনও শোনা যাচ্ছে যে প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি নিজেও পদত্যাগ করতে পারেন, এমন একটা গুঞ্জন, একটা লু হাওয়া কিন্তু এই মিরপুরের হোম অফ ক্রিকেটে রয়েছে। তবে বাস্তবতা আসলে বিসিবির অধিকাংশ পরিচালকই কিন্তু চলে এসেছেন। তবে যে মিটিংয়ের কথা বলছিলেন 1টা নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবতা হচ্ছে এখনও সেটা শুরু হয়নি। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে মিডিয়া কমিটির যিনি চেয়ারম্যান মুকসিদুল কামান বাবু, কিংবা আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু, আব্দুর রাজ্জাককে আমরা দেখেছি বিসিবি পরিচালক, তারা সবাই কিন্তু চলে এসেছেন। আমিনুল ইসলাম বুলবুল তো সবার আগে এসেছেন, নাজমুল আবেদিন ফাহিম, এছাড়াও একাধিক পরিচালক আসিফ আকবর সহ তারা কিন্তু অনলাইনে যুক্ত হবেন। নানা কারণেই কিন্তু এবারের এই মিটিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। সবচাইতে বড় বিষয় হচ্ছে এই বোর্ডের আসলে ভবিষ্যতের গতিপথ হয়তো অনেকটাই নির্ভর হয়ে যাবে। জানেন যে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির যে নির্বাচন, সেই নির্বাচনের অনিয়মের যে একটা 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সে তদন্ত কমিটিকে 15 কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কিন্তু যতদূর আমরা জানতে পেরেছি সেই কাজ তারা শেষ করে ফেলেছে এবং আগামীকাল অর্থাৎ রোববারই তারা সেই রিপোর্টটা জমা দেবে। যদিও 9 তারিখ অর্থাৎ চলতি মাসের 9 এপ্রিল পর্যন্ত তাদের হাতে সময় রয়েছে। সেই রিপোর্টের ওপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাগ্য অনেকটা নির্ভর করছে এবং বলা যায় যে এই সভাটা এই কারণেই বিশেষ গুরুত্বপূর্ণ। তবে আপনি যে এজেন্ডার কথা বললেন, যে ধরে যদি বলি, ঢাকা প্রিমিয়ার লিগ তো অবশ্যই গুরুত্বপূর্ণ এজেন্ডা। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ পর্যন্ত হবে কি হবে না জানেন যে 8 তারিখেই কিন্তু যে 12টা দল ঢাকা প্রিমিয়ার লিগে খেলে সেই ক্লাবগুলোকে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের সঙ্গে একটা মত বিনিময় হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে যে শেষ পর্যন্ত বিসিবির সঙ্গে যারা অন্যান্য ক্লাব রয়েছেন তাদের যতই হ্যাপেনিং সংকট থাকুক না কেন, অন্তত ক্রিকেটারদের রুটি রুজিতে যাতে সেটা হ্যাম্পার না হয়। এর বাইরেও পদত্যাগের কথা আপনি বলছিলেন, জানেন যে বিসিবি থেকে ইতোমধ্যে কিন্তু 3 জন পরিচালক পদত্যাগ করেছেন। সবার আগে যেটা ইশতিয়াক সাদেক তিনি পদত্যাগ করেছিলেন। সবশেষ এর মাঝে দেখেছি মিডিয়া কমিটির সাবেক যিনি
চেয়ারম্যান ছিলেন আমজাদ হোসেন এবং সবশেষও গেল পরশুদিন একজন বোর্ড পরিচালক পদত্যাগ করেছেন, যদিও তিনি জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় পরিচালক হয়েছিলেন। সব মিলিয়ে যে 25 পরিচালকের এখন মোটে 22 জন পরিচালক অবশিষ্ট রয়েছেন। সব কিছু মিলিয়ে যে লু হাওয়ার কথা বলছিলাম, সে লু হাওয়ার ভবিষ্যতের যে গতিপথ সেটা কিন্তু অনেকাংশে নির্ধারণ হয়ে যাবে। এর বাইরেও কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে, সেটি হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে যেই সিরিজ, সেই সিরিজের আসলে সম্প্রচার ব্রডকাস্টার প্রতিষ্ঠান আসলে কারা হবে। জানেন যে এ নিয়েও কিন্তু বিসিবিটা নিজেদের পরিচালকদের মধ্যে একটা অন্যরকম আবহ রয়েছে, অর্থাৎ শেষ পর্যন্ত রিয়েল ইম্প্যাক্ট নাকি ইমাগো কারা পাচ্ছেন। শেষ করব একটা জাতীয় দলের আপডেট নিয়ে। নিউজিল্যান্ড সিরিজের কেমন হবে বাংলাদেশ জাতীয় দল, বিশেষ করে ওয়ানডে স্কোয়াড, চিফ সিলেক্টর আমরা কাজী হাবিবুল বাশার সুমন এবং যিনি ওয়ানডের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তাদেরকেও দেখেছি আলাদা একটা জায়গায় তারাও মিটিংয়ে বসছেন। সব কিছু মিলে এই দিনটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে ক্রিকেটের। তবে আপডেট কিন্তু জানাতে পারবো হয়তো আমরা পরবর্তী কোনো লাইভে। তো এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে জাতীয় দল এবং বিসিবির যে নির্বাচন, বিসিবির যে পরিচালকদের বৈঠক, তার সবশেষ আপডেট। মাহবুব ইমরান, আপনাকে ধন্যবাদ। থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা এই মিটিং যেটা চলছে তার সবশেষ খবর দর্শকদের জানাবো। এ পর্যায়ে একটু যেতে চাই রাজশাহীতে, জানতে চাই সেখানকার ক্রীড়াঙ্গনের খবর। সেখান থেকে কেমন চলছে ক্রিকেট, কেমনই বা চলছে ফুটবল, এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার ও সংগঠক শেখ মোহাম্মদ জলার। যেতে চাই সেখানে। নিশ্চয়ই মানিক জলার, আপনাকে স্বাগত স্টার প্লেতে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে একটু জানতে চাই, আপনি নিজেও একজন সাবেক ক্রিকেটার এবং সংগঠক, দীর্ঘদিন থেকে রাজশাহীতে ক্রিকেটের সঙ্গে কাজ করছেন। রাজশাহীকে ক্রিকেটের রুট লেভেল ক্রিকেটের আতুরঘর কিংবা বেইস বলা হয়ে থাকে। সেইখানে আসলে বর্তমানে কি অবস্থা চলছে? জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব তারা কিভাবে পালন করছে বা তাদের কার্যক্রম কতটুকু দেখছেন? আপনারা সংগঠকরা কতটুকু কার্যক্রম পরিচালনা করছেন? সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি আপনার প্রশ্নের উত্তরের আগে আমি প্রথমেই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়কে আন্তরিক সাধুবাদ জানাই যে ওনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশে এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সমস্ত খেলোয়াড়দেরকে ওনারা একটা বেতন কাঠামোর মতো নিয়ে আসছেন। এই জন্য এটা হলো অনেক সাধুবাদ পাওয়ার যোগ্য। আর আপনি যে প্রশ্ন করলেন রাজশাহীর ক্রীড়াঙ্গন নিয়ে, আসলে ক্রীড়াঙ্গনের জন্য জেলা ক্রীড়া সংস্থা হলো যে কোনো ডিস্ট্রিক্টের জন্যই মূল অর্গানাইজেশন। আমাদের রাজশাহীতে দীর্ঘদিন ধরে আপনার হলো ক্রিকেট লিগ হয় না, ফুটবল লিগ হয় না, বা অন্য অন্য লিগ ঠিকমতো হয় না। আসলে যোগ্য মানুষজন রাজশাহীতে যারা যোগ্য ছিলেন তারা কিন্তু কেউই এখন দায়িত্বে নাই। অনেক মানুষ আছেন আর কি, আমি আসলে নাম বলে আপনাকে শেষ করতে পারবো না। যারা ক্রীড়ার সাথে সম্পৃক্ত না তারা কিন্তু হলো এই জেলা ক্রীড়া সংস্থায় আছেন। তো এইটা একটা প্রবলেম। এখানকার ক্রিকেট বা ফুটবল যেটাই বলেন না কেন, এটা কিন্তু বাঁচায় রেখেছে প্রাইভেট লেভেলে কিছু কোচিং স্কুল বা কোচিং একাডেমি, যারা হলো নিজ উদ্যোগে করেছে। তাদেরকেও কিন্তু হলো আপনার হলো পেট্রোনাইজ হলো করা হয় না। তো ইতিমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন আপনার হলো আমাদের রাজশাহীর বেশ কিছু কোচিং ক্যাম্প ফুটবলের তাদের অধীনস্থ করেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু ক্রীড়াকে সচল রাখার জন্য আপনার জেলা ক্রীড়া সংস্থাকে কিন্তু সচল করতে হবে, এর কোনো বিকল্প নয়। এবং জেলা ক্রীড়া সংস্থায় যারা যোগ্য সংগঠক তাদেরকে কিন্তু প্রাধান্য দিতে হবে। আমরা অতীতে দেখেছি আর কি অনেক যোগ্য সংগঠক আছে, আমি আপনাকে একটু আগেও বললাম যে আসলে নাম বলে শেষ করতে পারবো না। তো তারা কিন্তু তাদের দায়িত্ব পালন এবং তাদের যোগ্যতার কিন্তু প্রমাণ দিয়েছেন। এখন ধরেন যে এই ক্রিকেটে যেমনি ধরেন আমাদের ন্যাশনাল প্লেয়ার যে 3 জন খেলছেন, এটা কিন্তু হলো জেলা ক্রীড়া সংস্থার অবদান না, এটা কিন্তু ক্লেমন ক্রিকেট একাডেমির অবদান। তো এই ধরনের কেসগুলো আপনার যদি জেলা ক্রীড়া সংস্থা অ্যাক্টিভ হতো তাহলে কিন্তু পাইপলাইনে আমাদের অনেক প্লেয়ার থাকতো। ফুটবলের ক্ষেত্রেও তাই, যারা যে বয়স লেভেল থেকে জাতীয় দলে যে 2-1 জন খেলছেন তারাও কিন্তু ওই আমাদের ছোটোখাটো যেগুলো ফুটবল একাডেমি আছে তাদের সেখান থেকেই তৈরি হচ্ছে। তো এদেরকে যদি পেট্রোনাইজ করা যায়, আপনার যোগ্য সংগঠক যদি আপনার হলো যোগ্য জায়গায় থাকে, তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হবে। তাহলে রাজশাহীর ক্রীড়াঙ্গনটা আগের মতোই আবারও কিন্তু প্রাণচাঞ্চল্য ফিরে পাবে আপনার। আমরা দেখেন হলো আগে যে ফুটবলের শামসু ভাই ছিলেন, তারপরে আমাদের আসলে বিসিবি নিজেও চায় তারা রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ফিরুক। আসলে সেইটার জায়গায় গিয়ে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। আপনার দৃষ্টিতে রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রিকেট নিয়ে যাওয়া বা আন্তর্জাতিক খেলাগুলো রাজশাহীতে নেয়ার যে উদ্যোগটা বিসিবির পক্ষ থেকে বারবারই বলা হয়, সেই জায়গাটা আসলে কোন জায়গায় বারবার বাধা পাচ্ছে, কেন হচ্ছে না, কি মনে হয় আপনার কাছে? আমি আপনাকে এই বিষয়ে একটু বলতে চাই যে রাজশাহীতে আসলে যে বাধাগুলো ছিল সে বাধাগুলো অপসারণের জন্য বিসিবি উদ্যোগ নিয়েছে। এবং ইতিমধ্যে আমার জানা মতে যে আমাদের
বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামটাকে আপনার হলো আন্তর্জাতিক মানের করার জন্য যে সমস্ত অবকাঠামো চেঞ্জ করা দরকার বা উন্নয়ন করা দরকার সেগুলোর হলো ফান্ডিংও হয়েছে এবং টেন্ডার হয়ে গেছে, এটা কাজ শুরু হবে হলে হয়তো আশা করছি আমরা হয়তো এইবারের যে ক্রিকেট সিজনটা, এখন তো সারা বছরই ক্রিকেট সিজন থাকে, তারপরেও আমরা নর্মালি যদি ধরি যে অক্টোবর পর থেকে শুধু জাতীয় লিগ না আন্তর্জাতিক মানের খেলাও আমরা এখানে করতে পারবো। ক্রিকেট বোর্ড উদ্যোগ নিয়েছে, তবে আপনি নিজেও জানেন, একটু আগে আমি একটু শুনতে পাচ্ছিলাম আর কি, যে সেটা হলো যে ক্রিকেট বোর্ড নিয়েও যে একটা হলো অবস্থা চলছে আর কি, তাতে কিন্তু এরকম চললে কিন্তু আপনার হলো এই কার্যক্রমগুলো কিন্তু স্বাভাবিকভাবে ব্যাহত হবে আপনার, তখন কিন্তু সেই কাজটা হবে না, পিছায় যাবে। তো বোর্ডও যদি স্বাভাবিকভাবে চলতে পারে তাহলে কিন্তু এই কাজগুলো খুব দ্রুত হবে এবং আমরা রাজশাহীতে হলো আন্তর্জাতিক মানের সমস্ত খেলাই করতে পারবো। টেস্ট বলেন, ওয়ানডে বলেন, বিপিএল বলেন, জাতীয় লিগগুলো, বয়সভিত্তিক খেলাগুলো সবগুলোই করা সম্ভব, কারণ আগে যে আবাসন ব্যবস্থার প্রবলেম ছিল সেটাও কিন্তু এখন নাই। মানিক দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব, আপনার কাছ থেকে জানবো আসলে রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যে সাবেক ক্রিকেটার এবং সংগঠক মানিক ডলার। এই মুহূর্তে রাজধানীতে রয়েছেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ। তিনি সংগ্রহ করছিলেন আজকে যে ফুটবলারদেরকে সংবর্ধনা দেওয়া হবে সেই বাস সাজানো হচ্ছে, তার খবরাখবর তিনি সংগ্রহ করার চেষ্টা করছেন। সরাসরি যুক্ত হতে চাই তার সঙ্গে। সবুজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনি সকাল থেকেই ঘুরছেন এবং দেখছেন কোথায় কিভাবে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হচ্ছে। আমরা জানি বিকালের মধ্যে বাস চলে যাবার কথা এবং সেখান থেকে আপনারাও নিশ্চয়ই দর্শকদেরকে জানাবেন, যখন আসবে সংবর্ধনা নিশ্চয়ই আপনারাও জানাবেন। তার আগের প্রস্তুতিটা যদি একটু আমাদেরকে জানাতেন। তৌহিদ, বাস কিন্তু তৈরি করা হচ্ছে। বাসটি বিকালের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে চলে যাবে এবং বাংলাদেশ দল মালদ্বীপ থেকে বাংলাদেশে পৌঁছাবে 6টা35 সেখানে সেই বাসটি তাদেরকে নিয়ে ঢাকা শহরের বেশ কিছু জায়গায় প্রদক্ষিণ করবে এবং সেখান থেকে হাতিরঝিলে যাওয়ার কথা রয়েছে, সেখানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-20 পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে, ভারতকে হারিয়ে। টাইব্রেকারে সেই ভারতকে হারানোর পরে, চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছে যে বাংলাদেশ এই অনূর্ধ্ব-20 দলকে সাতখোলা বাসে সংবর্ধনা দেওয়া হবে এবং তাদেরকে কিন্তু আর্থিক পুরস্কারের ঘোষণাটিও দেওয়া হয়েছে। সেটির প্রস্তুতি চলছে। আজকে সকালবেলা আমি বাফুফেতেও গিয়েছিলাম, সেখানেও আসলে পরিবেশটা আজকে ভিন্ন রকম, যেহেতু বাংলাদেশ দল আসছে, অনূর্ধ্ব-20 দল সাফ জয় করে এবং ভারতকে হারিয়ে যখন আসলে বাংলাদেশ সাফটা জয় করে তখন দর্শকদের উত্তেজনা এবং উন্মাদনাটাও কিন্তু এবার বেশি ছিল। বাংলাদেশ কিন্তু এর আগের বারেও চ্যাম্পিয়ন, 2024 সালে নেপালকে হারিয়ে কিন্তু এই বয়সভিত্তিক পর্যায়টাতেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু সেবার আমরা এতটা উত্তেজনা দেখি নাই। আর দুইটা কারণ হতে পারে। প্রধান কারণ হতে পারে এই টুর্নামেন্টে খেলছে বাংলাদেশের হয়ে সুলিভান ব্রাদার্স, রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান, তারা দুজন খেলছে এবং তার কারণে কিন্তু এবারের উত্তেজনাটাও বেশি। এবং এখান থেকে আসলে বাসটি যখন এয়ারপোর্টে যাবে তখনও আমরা সব কিছুই স্টার নিউজের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তুলন, সবুজ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হয়ে আমরা আরও খবর জানাবো দর্শকদের। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না, সঙ্গে থাকুন স্টার প্লে।